আচ্ছা, প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে দাঁড়ায় যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং সম্পর্কে আমরা সবাই জানি বা মার্কেট সম্পর্কে আমরা সবাই জানি যে সংজ্ঞাটা দাঁড়ায় সেটা হলো যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একই সাথে বায়ার এবং সেলার দুইজনের একটা কি হয়, সাক্ষাৎ হয়। এরকম প্ল্যাটফর্মকে বলা হয় আর কি মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি আমরা যদি বলতে চাই যে যেখানে বায়ার এবং সেলার একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় এবং তারা কোনো কিছুর বিনিময়ে মানে অর্থের বিনিময়ে সার্ভিস কিংবা গুড দেয়। গুড বলতে এখানে যে জিনিসটা বোঝানো হয় সেটা হলো প্রোডাক্ট। তো এটাকে আমরা মার্কেটের সংজ্ঞাটা জানি। আর মার্কেটিং শব্দটার অর্থ হলো যে মার্কেটকে প্রমোশন করার জন্য যে টেকনিক, যে প্রসিডিউর বা যে সকল ওয়ে আমরা ফলো করি এগুলোকে বলা হয় মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং সংখ্যাটা আরো সোজা হয়ে যাচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে, অর্থাৎ ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আমাদের ওয়েবসাইট, ইউটিউব, এগুলো প্রত্যেকটা এক একটা জায়গা থেকে নিজের কি এক একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এগুলো জায়গা থেকে আমরা যদি কোনো একটা ওটা কি বলে কোনো একটা প্রোডাক্টকে বা কোনো একটা সার্ভিসকে আমাদের সেলার পর্যন্ত পৌঁছে দিতে পারি, বা সেলারের কোনো একটা প্রোডাক্টকে বাইরের পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিংবা বাইরের কোনো একটা প্রোডাক্টকে প্রমোশন করে তার ওখানে আরো বেশি গ্রো বা রিচ করাতে পারি, অর্থাৎ আরো বেশি ট্রাফিক আনতে পারি। যে মাধ্যম বা যে মিডিয়াগুলো আমরা ইউজ করে থাকি সেগুলোকে মেইনলি বলা হয় ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ফাইবারে একটা সেকশন আছে, যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং নামে একটা সেকশন আছে। তো এখানে মেইনলি আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেগুলো ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং সম্পর্কে আমরা ব্রিফলি ডিসকাস করছি, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপরে ছিল এখানে, আর আজকে যেটা ডিসকাস করা হলো আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং। এছাড়াও ছিল ডোমেন রিসার্চ। ওকে, তো আমরা ব্রিফলি এই কয়েকটা মেজর যে টপিক গুলো আছে এগুলো সাথে একটু ডিসকাস করবো। তার আগে দেখে আসছি যে ডিজিটাল মার্কেটিং কে গুগল কিভাবে ক্যাটাগরাইজ করতেছে। আচ্ছা, এই তো ঘুরে ফিরে ওই বিষয়গুলো কিন্তু দাঁড়াচ্ছে, এসইও, পিপিসি, ওয়েবসাইট, এগুলো কিন্তু ঘুরে ফিরে ওই বিষয়গুলো দাঁড়াচ্ছে। তো আমরা এক এক করে প্রত্যেকটার সাথে একটু পরিচয় হয়ে আসি। ওকে, ডোমেন রিসার্চ। এখানে দেখেন ডোমেন রিসার্চটা প্রথম যে টপিকটা আমাদের এখানে দাঁড়ালো সেটার নাম হলো ডোমেন রিসার্চ। এখানে দেখেন আই উইল সাজেস্ট আই উইল সাজেস্ট এসইও ফ্রেন্ডলি ডোমেন নেমস। আচ্ছা, এখানে অলরেডি ইনি 535টা 5 স্টার রেটিং কাজ কমপ্লিট করছে। আর এনারাকে সেভ লিস্টে রাখা হয়েছে প্রায় 1190 জনের মতো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখি ইনি কি ধরনের সার্চ বা সার্ভিস দিয়ে থাকে। ইনি মেইনলি ডোমেন সাজেশন দিয়ে থাকে। আর এনার যে সার্ভিস গুলো সেখানে ইনি সিম্পলি ভাবে লিখে রাখছে যে আই উইল সাজেস্ট 5 বেস্ট ডোমেন নেমস ফর ইউর বিজনেস। সেগুলো কি কি হবে? এসইও ফ্রেন্ডলি, ফেভারেবল এন্ড প্রফেশনাল। তা আমরা যেদিন ডোমেন রিসার্চ ক্লাসটা করেছিলাম যে আমাদের কি কি ধরনের ডোমেনের নাম নেওয়া যাবে, কি কি ধরনের ডোমেনের ইউজ করব, এগুলো নিয়ে কিন্তু আমাদের একটা আইডিয়া আছে যে
ডোমেনটা কি টাইপের হতে হবে, কি টাইপের ডোমেন মানুষ বেশি মনে রাখবে। আচ্ছা, যদি আপনাদের এখন আমি প্রশ্ন করি যে ডোমেন আমরা যে একটা নেম নিব, সেই নেমের কিন্তু একটা লেন্থ গুগল থেকে বলে দেওয়া হচ্ছে যে এই লেন্থের ভিতর ডোমেন নেমটা হলে আমাদের জন্য ভালো। সেই লেন্থটা কত ক্যারেক্টারের ছিল বলতে পারবেন? ডোমেনের যে নেমটা ছিল সেটা ক্যারেক্টার লেন্থ। জি, 5 আচ্ছা 5 না, 7 ক্যারেক্টার মেইনলি। তাহলে দেখেন উনি কিন্তু সেম কাজই করে দিচ্ছে। যদি জানেন যে এসইও কোন কোন ফ্যাক্টরের উপর কাজ করে সেগুলো এনার জানা আছে। এন্ড তারপরে ইনি আরেকটা এখানে যে জিনিসটা দিচ্ছে না, আরেকটা যে আপনার একটা সার্ভিস দিচ্ছে সেটা হলো মেমোরেবল। অর্থাৎ আপনার যে ডোমেনের নামটা দেওয়া হলো সেই ডোমেনের নামটা যেন আপনার মাথায় থাকে। আপনি এমন কিছু এখানে ওয়ার্ড ইউজ করলেন যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে যে খুব মানে ইজি একটা ডোমেন নেম, কিন্তু ওই ডোমেন নেমটা আপনার মনে রাখতে কঠিন হয়ে যাচ্ছে বা স্পেলিং মনে রাখতে কঠিন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে ভিজিটর, আপনার সাইটে ভিজিটর, তাদের এই একটা ওয়ার্ড বা একটা স্পেলিং এর জন্য সে কি করতেছে, অন্য একটা জায়গায় চলে যাচ্ছে। এ একটা বিষয় হতে পারে। তারপরে যে বিষয়টা এখানে লিখছে সেটা হলো প্রফেশনাল, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন বা আপনার ডোমেনের যে নেম, এর ভিতরে একটা প্রফেশনালিজম যেন মেইনটেইন থাকে। তো এই যে ক্যাটাগরি তিনটা দেখেন, এগুলো সার্ভিস দিচ্ছে। আর সিম্পল একটা মানে 5 থেকে 6টা নেম ইনি সাজেশন করবে, ডোমেনের নিশ সহ সবকিছু ইনি সাজেশন করবে। এর জন্য ইনি যে প্রাইসটা রাখতেছে সেটা হলো $45। আচ্ছা, এটা একটা বিষয় দাঁড়ায়। আমরা আরেকটা বিষয় যাই। তো এটা ছিল আমাদের হলো ডোমেন রিসার্চ। আর আমি আপনাদেরকে বলছিলাম যে এই টুলটা ইউজ করবেন, যেটা নাম হলো ফাইবার অ্যানালাইটিক্স, যে ফাইবার কুইক ভিউ। এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পারবেন যে এই মানে এই যে টপিকটা আছে বা এই কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের ভিতর হাইয়েস্ট যে টপ যে কিওয়ার্ড গুলো সেগুলোর নাম কিন্তু আমার এখানে সামনে চলে আসছে, যেগুলো কিওয়ার্ড হচ্ছে এখানে টপ রেটিং কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কাছে একটা কোশ্চিন, আমাদের কি টপ রেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত নাকি লো রেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত? টপ রেটেড। কেন? আচ্ছা, টপ রেটেড কেন, এটার একটা যুক্তি দেখান, এবং লো রেটেড কেন, এটা একটা যুক্তি দেখান। বর্তমানে টপ রেটেড লো কম্পিটিটিভ। আচ্ছা, রাকিবুল ভাই যেটা বললো সেটা মেইনলি বেটার, কারণ আমাদেরকে দেখতে হবে যে আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডটা মানুষ সার্চই করতেছে না। সেক্ষেত্রে আপনার ওই জিনিসটা মানে সামনে আসা, আপনার গিগ বা আপনার প্রোফাইলটা সামনে আসা খুব কঠিন। এই জন্য আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে যে এটা মানুষ সার্চ করতেছে কিন্তু এটা নিয়ে একটু কম্পিটিশন একটু কম। সেটা আমরা কিভাবে দেখবো? আমরা যদি এখানে কোনো একটা কিওয়ার্ডের উপর ক্লিক করি, জাস্ট সিম্পলি এই কিওয়ার্ডটা যদি আমরা কপি করি এন্ড এখানে নিয়ে এসে যদি সার্চ করি, দেখেন এখানে মাত্র 454 জন এই সার্ভিসটা দিচ্ছে। এক্সপায়ার্ড ডোমেন, আমার কিওয়ার্ডটা ছিল এক্সপায়ার্ড ডোমেন। এই ডোমেনের মানে এই রিলেটেড সার্ভিস দিচ্ছে এরা। এরা দেখেন এখানে আমার সংখ্যা হচ্ছিল 454 জন। এই 454 জনের সাথে আমি কম্পিটিশন করা কিন্তু আমার জন্য বেশি কঠিন কিছু হবে না। 454 জনের সাথে যদি আমি কম্পিটিশনে নামি আমার কোনো সমস্যা নেই। বাট আমি যদি এমন একটা টপিক নিয়ে নামি যেটা হলো প্রায় কি বলা যায় হাইলি কম্পিটিটিভ, এখানে যদি আমি একটু দেখতে যাই যে কিভাবে বুঝবো হাইলি কম্পিটিটিভ। আচ্ছা, এটাও দেখেন 333 ডোমেন রিসার্চ, এই যে নিচটা এটার উপর 333টা সার্ভিস দেওয়া আছে। তো এই হচ্ছিল বিষয় যে আমাকে দেখতে হবে যে এখানে কম্পিটিশন কম এরকম একটা টপিক আমাকে নিতে হবে। যেরকম ডাটা এন্ট্রি জব, এটা আশা করা যায় রিসেন্ট আপডেটের উপর কি হয়েছে আমার জানা নেই, কিন্তু আচ্ছা এখানে বারবারই এক্সটেনশনটা কারণ আমার ইয়ে ধরতেছে, বট ধরতেছে। আমার অন্য এক্সটেনশনটা নাই, আপনি আবার চায় না রোবট।
দেখেন ডেটা এন্ট্রি জব, এটার উপর প্রায় 27,000, অর্থাৎ আমাদের প্রায় অ্যারাউন্ড 28,000-এর মতো সার্ভিস অ্যাভেলেবল। তো এইরকম একটা কিওয়ার্ড নিয়ে যদি আমি মাঠে নামি, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার এখানে কম্পিটিটর কতজন, 28,000 জন। আর একটু আগে যেটা দেখলাম সেখানে আমাদের কম্পিটিটর ছিল 500 জন বা 400 জন। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে যে আমাদের হতে হবে বড় নদীর, মানে বড় নদীর ছোট মাছ হওয়ার চাইতে ছোট নদীর বড় মাছ হওয়াটা বেটার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল কিওয়ার্ডের যে বিষয়টা। ওকে, এর পরবর্তী যে স্টেপটা থাকতেছে, আমরা দেখলাম যে ডোমেন রিসার্চ কি বা এই টাইপের যে বিষয়গুলো সিলেক্ট আমরা দেখলাম। আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ছিল মেইনলি ডোমেন রিসার্চ। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা একটু ঘুরে আসি। ডিজিটাল মার্কেটিং এর আরেকটা প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে আমাদের মেইনলি যে জিনিসটা দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা, সেটা ছিল আমাদের কি করতে হবে, আমাদের কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করতে হবে এন্ড সেট আপ করতে হবে, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন। এই নিশের উপর দেখেন এখানে প্রায় 310টার মতো সার্ভিস অ্যাভেলেবল। এরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকতেছে, যে ইনি কি করবে, আপনার ই কমার্স সাইট এবং শপিফাই সাইটকে একসাথে কানেক্ট করে কাজ করাবে। এইখানে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে, অপটিমাইজ করে দিবে, পিক্সেল থেকে শুরু করে বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার, ইন্টিগ্রেশন এবং যেগুলো ইস্যু আমাদের ফেস করবো সেগুলো সবকিছু সলভ করে দিবে। আর এটা এরা যে প্রাইসটা রাখছে সেটা হলো $20। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যে বিগিনার অবস্থায় আপনার বাজেটটা কিরকম হওয়া উচিত? বিগিনার অবস্থায় আপনি একজন নিউ সেলার, আপনার মার্কেট প্লেসে নামছেন, আপনার বাজেটটা কি রকম হওয়া উচিত? খুব কমন, খুব বেশি না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার এখানে খুব বেশি হওয়া যাবে না, খুব কম হওয়া যাবে না, কারণ এখানে একটা বিষয় কি, যখন আমরা বাজেটটা খুবই কম হয়ে যাচ্ছে আপনার সার্ভিস অনুযায়ী, যেরকম আপনার লিখে রাখলেন যে আমরা লিড জেনারেশন তো কম বেশি সবাই পরিচিত, লিড জেনারেশনের সাথে, লিড জেনারেশনের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি না? লিড জেনারেশনে যে আসে দেখেন যে এখানে প্রায় অনেকে একটা কাজ করে, 300-400 লিড তারা মাত্র কি বলা যায় $5 $10 সেল করতেছে। তো এরকম একটা সার্ভিস দেওয়াতে উনি একটা মানে উনি কাজ পারুক আর না পারুক, অন্যান্য যে বায়াররা আছে তাদের জন্য সে একটা কি সৃষ্টি করতেছে, একটা এমন একটা সিনারিও সৃষ্টি করতেছে যেখানে অন্য বায়ারদের একটু সমস্যা হচ্ছে। তো আপনাকে এমন একটা প্রাইস রাখতে হবে যে যে প্রাইসটা আপনার জন্য পারফেক্ট। যেরকম আমাদের এখানে অনেকে রাখে $50, সরি 50টা লিড $5, এটা আমার কাছে একদম পারফেক্ট লাগে, যে 50টা লিড সে দিচ্ছে কিংবা 60টা লিড সে দিচ্ছে $5। আবার অনেকে সার্ভিসটা দিচ্ছে কি 50 থেকে 60টা লিড $15 বা $20। সে যদি সে কাজের যোগ্যতাটা রাখে সেক্ষেত্রে তারটা ঠিক আছে, আদারওয়াইজ এই জিনিসটা মানে খুব মানে রিলেভেন্ট না, রিলেভেন্সিটা মেনটেন করে না। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন প্রাইসিংটা করবো সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রাইসিং যে লিমিটটা সেটা যেন মানে বেশি হাই রেটেড হয়ে যায় না যায়। আবার এমন একটা দেখতে হবে যে আমরা যাদের সাথে সার্ভিস দিচ্ছি বা যাদের সাথে আমি মার্কেট প্লেসে নামছি তাদের জন্য যেন এটা আবার বেশি আন্ডার রেটেডও না হয়ে যায়। এই দুটো বিষয় আমাদেরকে প্রাইসিং করার ক্ষেত্রে মেনটেন করতে হবে। ওকে, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেটা ছিল এখানে প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, এখানে মেইনলি আমাদের বিভিন্ন ধরনের প্রোফাইল সেটআপ করে দিতে হয়। এই যে দেখেন না, আই উইল ক্রিয়েট এন্ড ডিজাইন ইওর ইউটিউব চ্যানেল উইথ অল বেসিক নেসেসারিজ, এটা কিন্তু আমরা চাইলে অনেকে কিন্তু করতে পারবো বা এটা করার যোগ্যতা আমরা রাখি। এরা কি করছে দেখেন, যে ইনক্লুডিং ইউটিউব আর্ট, ফাস্ট ডেলিভারি, কোয়ালিটি ওয়ার্ক। আচ্ছা, আমি এর ডিসক্রিপশনে যাই, জব ডিসক্রিপশনে।
আচ্ছা, ইনি জব ডিসক্রিপশন ওইভাবে লেখে নাই, বাট এটা সার্ভিস থেকে বোঝা যাচ্ছে না কি ধরনের সার্ভিস দিয়ে থাকে। তো এই ছিল। গুলো এত বেশি কেন? আমরা তো মাত্র 3টা দিতে পারি। আচ্ছা, এগুলো মেইনলি উনি বিভিন্ন পার্সনকে যখন জব ডেলিভারি দিচ্ছেন তখন ওখান থেকে একটা কিছু স্ক্রিনশট উনি অ্যাটাচ করে তার প্রোফাইলে রেখে দিচ্ছেন। ওয়ার্ক ডেলিভারি দেওয়ার সময় কিছু স্ক্রিনশট দেওয়া যায়, আর সেগুলো পরবর্তীতে মানে ওনার রিওয়ার্ড হিসাবে কাউন্ট হয়। ওকে, তো এটা ছিল বিষয় যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন করতে পারি। আরো যে বিষয়গুলো আছে এগুলোর ভিতর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা অনেক সময় লাগে, যে নির্দিষ্ট একটা সময়ের জন্য ইনি আপনার মানে সোশ্যাল মিডিয়া সকল কিছু হ্যান্ডেল করবেন। কি ধরনের পোস্ট করতে হবে, তারপরে কি ধরনের আপনার কন্টেন্টের ওই যে কন্টেন্টের যে আপনাদের আসে কমেন্ট আসে সেগুলোকে হেল্প করতে হবে, তারপরে ওনার প্রোফাইলে কি কি অবস্থা, প্রোফাইল সেট আপ, এগুলো অনেক কিছু এগুলোর ভিতর থাকে। এগুলো সবগুলো মিলে যে জিনিসটা তৈরি হয় এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আর এগুলো সবগুলো থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর। আচ্ছা, এর ভিতর আরেকটা পার্ট আছে অ্যানালাইটিক এন্ড ট্র্যাকিং। আর এটা মেইনলি যে কাজটা করা হয় সেটা হলো যে ফেসবুক পিক্সেল ইনস্টলেশন। পিক্সেলটা কি? পিক্সেল হলো একটা টুল। এই টুলটা মেইনলি আপনার ওয়েবসাইটে ইউজ করা হয়, একটা থার্ড পার্টি টুল হিসেবে কাউন্ট করা হয়। এটা আপনার ওয়েবসাইটে ইউজ করা হয় এবং ওয়েবসাইটে যে ট্রাফিক গুলো আসে সেগুলো আপনার পেজ, অর্থাৎ আপনি একটা নিউজ পেপারের পাবলিশার, আপনি চাচ্ছেন যে নিউজ পেপার পাবলিশার বলে ভুল হবে, আপনি মনে করেন একজন উম, কাপড় বিক্রেতা, আপনার একটা কাপড় বিক্রির উপর একটা ওয়েবসাইট আছে এন্ড সেখানে নিয়মিত কিছু মানুষ ভিজিট করে। আর এইদিকে আপনার ওই ওয়েবসাইটের উপর ভিত্তি করেই আপনার অন্য একটা জায়গায় আপনি ফেসবুকে একটা পেজ খুলে রাখছেন, ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, বিভিন্ন জায়গায় একটা পেজ খুলে রাখছেন। তো আপনি এর ক্ষেত্রে যে কাজটা করে থাকেন সেটা হলো যে ওই ওয়েবসাইটে যারা নিয়মিত ভিজিট করে এবং যারা নিয়মিত ভিজিট করে না, অর্থাৎ ভিজিট করে গেছে কিন্তু আপনার ওয়েবসাইটে ফিরে আসতেছে না, এমন কিছু পার্সনকে টার্গেট করে নিয়ে আপনি একটা অ্যাড রান করতে পারেন। কি দ্বারা? ফেসবুক বিজনেস ম্যানেজার দ্বারা একটা অ্যাড রান করতে পারেন। এই জন্য যে টুলটা ইউজ করা হয় একে বলা হয় পিক্সেল। আর পিক্সেল থ্রুতে আপনার যেই কাস্টমার গুলো নিয়মিত আসতেছিল না বা অর্থাৎ অনিয়মিত, তারা আস্তে আস্তে নিয়মিত হয়ে যায়, কারণ তাদের প্রোফাইলে বা তাদের নিউজ ফিডে শুধুমাত্র আপনার ওই অ্যাড গুলোই পৌঁছাবে। আর আপনার অ্যাড গুলো পৌঁছানোর কারণে তারা এখানে আবার হয়তো বা 100 জনের সামনে আপনার অ্যাডটা পৌঁছালো, সেখান থেকে যদি 50 জন ভিজিট করে এবং সেখান থেকে যদি 10 জন আপনার প্রোডাক্টটা সেল মানে বাই করে, সেক্ষেত্রে এটা আপনার জন্য লাভবান হবেন। আর এই যে হোল সিস্টেমটা, এটাকে যে মানে ডেফিনেশনে ডিফাইন করা হয় সেটা হলো রিমার্কেটিং। তো এটা কার থ্রুতে করা হয়? এটা যে সিস্টেমের থ্রুতে করা হয় এটার নাম হলো ফেসবুক পিক্সেল। আর আমরা ওখানে দেখছিলাম যে বিজনেসের ভিতরে কিছু টুলস আছে যেখান থেকে আমরা অ্যানালিটিক্স করে দেখতে পারি যে আমরা এখানে ভিজিটর কিরকম আসতেছে, কতজন আমরা এখানে ক্লিক করছে, এরকম বিভিন্ন কিন্তু সেগমেন্ট আমরা রিয়েল লাইফে অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখে আসছি। তো এটা ছিল আরেকটা বিষয় ফেসবুক পিক্সেল সেটআপ। এটার উপরে আপনার চাইলে গিগ খুলতে পারেন। যদি আপনার ওয়েবসাইটের সম্পর্কে একটু ভালো ধারণা থাকে তাহলে এটার জন্য আপনার জন্য একদম পারফেক্ট একটা সার্ভিস হতে পারে। এরপর যেটা আসে সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এসইও এখানে দেখেন, এখানে মেইনলি আমরা যেটা শিখছি অন পেজ, অফ পেজ, সাম পার্ট অফ টেকনিক্যাল, কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিউটার অ্যানালাইসিস এর কিছু অংশ। তো আমরা যদি অফ পেজ বা অন পেজ গুলো, আর এখানে একটা বিষয় রাখছে ফুল এসইও প্যাকেজ। ওকে, আমাদের অন পেজের যে বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি যে অন পেজে আমরা কি কি শিখছিলাম,
যে সার্ভিসগুলো ওয়ান পেজে আমরা দিয়ে থাকি, যে যে কন্টেন্ট গুলো আছে সেগুলোর ভিতরে কোথায় কি রকম কিওয়ার্ড বসবে, আমার প্রাইমারি কিওয়ার্ডটা কি রকম হবে, আমার কোন ইমেজটা কোথায় বসবে এবং কি ধরনের অল্টারনেটিভ ট্যাগ ইউজ করব, এই যে সেগমেন্ট গুলো ছিল সেগুলো আমরা কোথায় দেখছি, অন পেজে দেখছি। তার পরবর্তী যে সেগমেন্টটা ছিল সেটা হলো অফ পেজ, অর্থাৎ সে কোথায় কোথায় লিঙ্ক নিয়ে আসছে এবং কোথায় কোথায় লিঙ্কটা দিয়ে আসছে, কার সাথে সে লিঙ্কিং করছে। আচ্ছা, এখানে একটা কোশ্চিন, যে আমার একটা কন্টেন্টের জন্য ইনবাউন্ড লিঙ্ক বেশি জরুরি নাকি আউটবাউন্ড লিঙ্ক বেশি জরুরি? আমার কন্টেন্টের জন্য কোন ধরনের লিঙ্কটা বেশি জরুরি, ইনবাউন্ড নাকি আউটবাউন্ড? বেশি জরুরি বলা মুশকিল। আচ্ছা, আমার কন্টেন্টের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা, সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক এর থ্রুতে আপনি আমরা আজ থেকে দেখা যাচ্ছে 10 বছর পুরানো কোনো একটা পোস্টকেও কি দিতে পারেন, একটা বুস্ট দিতে পারেন। আমরা কিন্তু ফেসবুকের একটা ফটো দিয়ে আপনাদের সাথে ডিসকাস করছিলাম যে এখন কি হয়, যে ফেসবুকে কারো একটা পুরানো ফটো দেখে আপনি জাস্ট লাইক দিয়ে আসেন, তারপরে দেখবেন যে সারাদিন ওই ফটোটা নিউজ ফিডে ঘুরতেছে। খেয়াল করেন না কখনো? তো আপনার পুরানো একটা পোস্ট এরকম একটা জায়গায় আমরা যদি একটা ইনবাউন্ড লিঙ্ক দিলেন, সেক্ষেত্রে সেটা একটা বুস্ট পাইলো, আর বুস্ট পাওয়ার কারণে সে একটু হলেও র্যাঙ্কিং করা শুরু করলো, হয়তো অনেকটা পিছিয়ে পড়ছিল, সে আবার র্যাঙ্কিং এ ফিরে আসলো। তো এই জন্য গুগল বলে যে যত বড় ইনবাউন্ড লিঙ্কটা দাও। আর আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে যত কম আউটবাউন্ড লিঙ্ক দিবেন, দিতে হবে, কিন্তু যত কম দিবেন তত ভালো। বেশি দিলে আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য এই জিনিসটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা এটা 100 র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতর এটা ডিসকাস করছিলাম। তারপর যে সেগমেন্টটা আসে, হ্যাঁ, ইনবাউন্ড লিঙ্কের গুরুত্ব সবচেয়ে বেশি ফ্রন্ট পেজ এসইওতে। নতুন ওয়েবসাইটে কিভাবে ইনবাউন্ড লিংক দেওয়া যাবে? আপনি তো নতুন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট রেডি করে তো মাঠে নামা যাবে না, আপনাকে মিনিমাম 10-12টা পোস্ট রেডি করতে হবে, মিনিমাম 10টা পোস্ট রেডি করতে হবে। এন্ড 10টা পোস্টের ভিতরে যেন ইন্টার কানেক্টেড থাকে, এই জন্য আপনাকে ইনবাউন্ড লিঙ্ক কানেক্ট করে দিতে হবে। এডিট করলেন, একটা পোস্ট তৈরি করলেন, করার পর আবার সেটাকে আসলেন, আসার পর এডিট পোস্ট করে ওই পোস্টের সাথে কানেক্ট করে দিলেন। আর এডিট বা আপডেট করা খারাপ কিছু না, আপডেট করা ভালো। কিছু একটা নতুন কিছু লিখলেন, লিখে ওই একটা ওয়ার্ডের সাথে আগের যে পোস্টগুলো আছে বা 10টা 9টা পোস্ট আছে ওই পোস্ট ছাড়া, সেগুলোকে কানেক্ট করে দিলেন। এটাকে গুগল আপনার এসইও ফ্যাক্টরের ভিতর নিচে ফেলাবে না, আর উপরে রাখবে, কারণ গুগল আপডেট পছন্দ করে। আমরা এটা 100 ফ্যাক্টরের ভিতর ডিসকাস করছিলাম। তারপরে যেটা আসে টেকনিক্যাল এসইও, সেটা হলো আপনার ওয়েবসাইটটা একটা ইউজারের দিক থেকে কতটুকু তার জন্য মানে বেনিফিশিয়াল, সে কি ঠিক মতো স্পিড পাচ্ছে, তারপরে আপনার ওয়েবসাইটটা কি তার মোবাইলের জন্য ফ্রেন্ডলি কিনা, তারপরে আরো যে বিষয়গুলো থাকে, মেইনলি ডেভেলপিং যে পার্টগুলো থাকে, সেগুলো আপনাকে একটু ইন্সপেক্ট করে দিতে হবে, যে হ্যাঁ এই সমস্যা আছে, একজন ইউজার হিসেবে আমি এই ফেস করতেছি, আপনার মালিক হিসাবে অর্থাৎ আপনার ওয়েবসাইটের মালিক আমাকে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, আদারওয়াইজ আপনি এটা র্যাঙ্কিং হারানো শুরু করবে বা র্যাঙ্কিং পাবে না। এই যে একটা পার্ট, এই যে একটা ইন্সপেকটেশন, এই যে কাজ করাটা হচ্ছে, এই যে যার থ্রুতে করা হচ্ছে তাকে বলা টেকনিক্যাল ইস্যু। তার পরবর্তী যে সেগমেন্টটা আছে সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আমরা কি করছিলাম, কিওয়ার্ড রিসার্চে আমরা দেখছিলাম যে কোন কিওয়ার্ডটা চলতেছে, কোন কিওয়ার্ডে কম্পিটিশন হাই, কোন কিওয়ার্ডে কম্পিটিশন লো, এবং কম্পিটিশন লো কিন্তু আবার সার্চ ভলিউমটা বেশি, এরকম একটা সেগমেন্ট আমরা চেক করছিলাম বিভিন্ন টুল ইউজ করে, যে এই কিওয়ার্ডটা দেখা যাচ্ছে যেটার মানে কম্পিটিশন খুবই লো কিন্তু সার্চ ভলিউম খুবই বেশি, মানুষ এই কিওয়ার্ডটা এরকম ইউজ করে না। সেটা হতে পারে লং টেল কিওয়ার্ড, সেটা হতে পারে মানে সেকেন্ডারি কিওয়ার্ড, যে কোনো কিছু হতে পারে। তো এই টাইপের কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে দিচ্ছিলাম। আর আপনাদের এই সামান্য কিছু কিওয়ার্ড রিসার্চের উপর ফাইবারে দেখবেন হিউজ পরিমাণ কাজ আছে। এর পরবর্তী যে ধাপটা আসে সেটা হলো কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর কারা? দেখা যাচ্ছে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, আপনার ওয়েবসাইটের যেটা মেইন থিম বা নিশ, আপনার সাথে যে ওই রিলেভেন্ট যারা একই ওয়েবসাইট মানে ভিন্ন ভিন্ন ওয়েবসাইট থেকে সেম বিষয়ের উপর কাজ করে এবং সেম কোয়ালিটি প্রোডাক্ট ডেলিভারি করে, তাদেরকে বলা হয় কম্পিটিটর। কম্পিটিটর রিসার্চ করার জন্য সবচেয়ে বেস্ট যে সেগমেন্ট বা বেস্ট যে একটা অপশন, সেটা হলো আপনার কিওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, সার্চ করবেন।
কিভাবে সার্চ করতে পারি বলেন তো? কেউ বলতে পারবেন যে কিভাবে আমি দেখতে পারবো যে আমার কম্পিটিটর কারা কারা এই সেগমেন্টে বা এই টপিকের উপর? সবচাইতে ইজিয়েস্ট যে হ্যাঁ বলেন। কম্পিউটার অ্যানালাইসিস করব, এর জন্য ম্যানুয়ালি সবচাইতে ইজিয়েস্ট ওয়েটা কি? তা তো স্যার ভুলে গেছি, আমি তো এসি কয়েকটি তারপরে আরো কিছু টুলস দিয়ে করি। আচ্ছা, আপনি একটু আগে ডিসকাস করছিলেন ক্লাসে, আপনি একটু আগে এই সাইড বিষয়ে ডিসকাস দিয়ে, করছিলেন। সাইড দিয়ে যে অল ইন টাইটেল দিয়ে, সাইড হ্যাঁ, দিয়ে ওটা অল ইন টাইটেল দিয়ে। এটা দিয়ে। আচ্ছা, আবার এটা যে কি কি, ফাইবারের জন্য দেখাচ্ছিলেন না? আমরা এখানে সবগুলো টপিক নিয়ে ডিসকাস করতেছি। ও, আচ্ছা স্যার, আমি যে একটু নিচে গেছিলাম। আচ্ছা, এখন বর্তমানে ফাইবার নিয়ে যে জায়গাতে নিউজ হচ্ছে সেটা কিন্তু নিউজের একটাই, সেটা হলো যে why there are no data entry categories in all sub categories। এটা আমি কিন্তু একটা কোশ্চেন মাঝখানে অ্যারাইজ হয়েছিল। আচ্ছা, আমি এটাই নেই, কপি লিঙ্ক নেন। আর যেভাবে সার্চ করব সেটা সবচেয়ে বেস্ট ওয়ে হলো অল ইন টাইটেল দিয়ে। দেখেন এখানে এই একটা টপিকের বা এই একটা কিওয়ার্ডের উপর আমার কম্পিটিটর দুইজন, একটা হলো seedpublishing.com এবং দ্বিতীয়জন হলো ভিনটেজ টিপট, যাই হোক এর নামটা যেটা দেওয়া আছে এরকম একটা নাম। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন, এই প্রথমে জায়গা পাইলো, এই প্রথমে জায়গা পাইলো না কেন বলেন তো? দুটা কিন্তু ওয়েবসাইটের প্রায় সেম জিনিসটা কিন্তু আছে। আমি যদি এটা লিখে একটু সার্চ করি বা এখানে যদি আমি এটা হাইলাইট করার চেষ্টা করি, দেখেন দুইজনের ভিতরে কিন্তু মেইন কিওয়ার্ডটা কিন্তু আছে। উল্টা এটার ডিসক্রিপশন নাই, এটার ডিসক্রিপশনে জিনিসটা আরো হাইলাইট করা আছে, মেটা ডিসক্রিপশন জায়গা বলে আর কি। তারপরেও এটা দ্বিতীয়টা জায়গা না পেয়ে প্রথমটা কেন জায়গা পাইলো? আমার কোশ্চেন হলো যে দুটা সেগমেন্টই কিন্তু সুন্দর, সেম কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্কিং করার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, একটু আগে আমি কিন্তু এসইও নিয়ে কথা বললাম, দুটোর ভিতরে কিছু লিমিটেশন একটা কিন্তু আমার চোখে পড়তেছে, আপনাদের চোখে পড়তেছে কিনা আমার জানা নেই। ওয়েবসাইটের নাম বড় নাকি? আচ্ছা, রাকুল ভাই ধরতে পারছেন। সেটা হলো দেখেন প্রথম যে সেগমেন্টটা সেটা হলো এটা কি মানে এসএসএল সার্টিফাইড কিনা। আমার দুই ওয়েবসাইটের ইউআরএল গুলো যদি একটু দেখি, এটা কিন্তু এসএসএল সার্টিফাইড। এটা দেখেন প্রথম যে সেগমেন্টটা দেখেন এটা এসএসএল সার্টিফাইড, অর্থাৎ এখানে এস আছে। অনেক ছোট হয়তো। দ্বিতীয়ত এটার যে টাইটেলটা, আপনার যে সাইটের যে টাইটেলটা, এটা কিন্তু দেখেন খুব মানে পারফেক্টলি ভাবে সাজানো। অতিরিক্ত কিছু আছে ওই বলে মনে হচ্ছে এখানে। আর সর্বশেষ যে শর্তটা, এটা কিন্তু একটা ডট কম সাইট। গুগলের যে ডোমেনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় সেটা হলো ডট কম, আর এটা একটা ডট কম সাইট। তাহলে দেখেন এই যে সাইটটা আমরা দেখলাম এটা একটা ডট কম সাইট, এই জন্য এখানে এটা সামনে একটু হলে প্রায়োরিটি পাচ্ছে। আর আমরা দ্বিতীয় সাইটটা যদি দেখি, ওরাও কিন্তু সেম কিওয়ার্ডের উপর র্যাঙ্কিং করার চেষ্টা করছে, কিন্তু এর সমস্যাটা কি? এর সমস্যাটা এখানে দেখেন, সে এখানে দেখেন প্রথমত এসএসএল সার্টিফাইড নাই, স্পেশাল যে ক্যারেক্টার হাইপেন কিন্তু ওয়ান টাইপ অফ স্পেশাল ক্যারেক্টার।
ভিনটেজ, তারপরে এটা কি হাইপেন, টিপট হাইপেন, এটা কি উচ্চারণ করবো কি, সেন্সি হাইপেন ওয়ার্মার ডট এলসা ডট নেটওয়ার্ক। এত বড় একটা মানে সাইট টাইটেল, এটা কখনো র্যাঙ্কিং পাওয়ার যোগ্য, প্রথম অবস্থানে আসার যোগ্যতা রাখে? অবশ্যই না। তো এই হচ্ছে দ্বিতীয় বিষয়, যে কারণে এটা প্রথম হয়তো র্যাঙ্কিং পায় না। ওকে, তো এই ছিল দুটো আমাদের সেগমেন্ট, যে আমরা কিভাবে আমাদের কম্পিটিটরটা ম্যানুয়ালি অ্যানালাইসিস করতে পারি কোনো প্রকার খরচপাতি না করি। এটা হচ্ছে সবচেয়ে একটা বেস্ট একটা ওয়ে। আমরা অল ইন টাইটেল লিখে, আমাদের যেহেতু আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেটা আমাদের টাইটেলে থাকে, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় থাকে, এই জন্য এই সেগমেন্ট হচ্ছে সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ কি বলতে পারি, যে ফ্রিতে আমরা খুঁজে বের করতে পারবো যে আমাদের ওয়েবসাইটে যে কম্পিটিটর আছে তারা কি নিয়ে কাজ করতেছে, বা তাদের কাজগুলোর ধরন কি কি, বা কে কে আছে এরকম ফিল্ডে। এই ওকে, আমরা আবার এখানে ব্যাক করি। তারপরে আমরা এখানে যদি দেখতে যাই, তারপরে আছে লোকাল এসিও। লোকাল এসিও যে সার্ভিসটা, এটা কিরকম, এখানে এমনি মেইনলি যে কাজটা করতে হয় সেটা হলো গুগলের যে প্ল্যাটফর্মগুলো আছে, গুগল ম্যাপ, গুগল বিজনেস, এগুলো জায়গায় আপনার যে একটা লোকাল একটা সার্ভিস দিয়ে থাকেন, হতে পারে সেটা একটা সুপার শপ, হতে পারে একটা সেটা শোরুম, বা হতে পারে একটা মুদির দোকান, বাট সেটা যদি গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি নিয়ে আসেন এবং আপনার নিয়ারেস্ট যে কাস্টমাররা আছে তারা যেন আপনাকে খুঁজে পায়, এইরকম একটা সার্ভিস চালু করাকে বলা হয় এখানে লোকাল এসিও। এই যে দেখেন গুগল মাই বিজনেস, জিএমবি। আর কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে কি করতে হয়, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিভাবে করতে হয়, এই যে বেসিক যে ডিসকাশন গুলো ছিল সেগুলো আমরা কতদিন দেখেছিলাম, যে গুগল মাই বিজনেসটা আসলে কিভাবে কাজ করে। ডিজিটাল মার্কেটিং এর পরবর্তী যে প্ল্যাটফর্মটা আছে সেটা হলো, বা যেটা আমরা ডিসকাস করছিলাম, সেটা হলো কন্টেন্ট মার্কেটিং একটা, ইমেল মার্কেটিং একটা, এবং ভিডিও মার্কেটিং একটা। ওকে, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের কি ধরনের কন্টেন্ট থাকতে হবে, কন্টেন্টের নিশ কিরকম হতে হবে, তারপরে কি ধরনের কন্টেন্ট কপি করলে কিভাবে কপি করব, এই বিষয়গুলো আমরা কন্টেন্ট মার্কেটিং এর যে সেগমেন্টটা ছিল মেইনলি সেখানে কিন্তু আমরা দেখেছি, যে কি ধরনের কন্টেন্ট হতে হবে, এর প্রয়োজনীয়তা কি রকম, তারপরে কি কি ধরনের কন্টেন্ট হতে পারে, এর টাইপটা কি রকম, তারপরে এর যে প্ল্যাটফর্মগুলো আছে, ওয়েল নোন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো নিয়ে আমরা দেখছি, কন্টেন্টের নিশ কি হতে পারে, কন্টেন্টের ক্যাটাগরি কি রকম হতে পারে, যেগুলো আজকে আমরা একটু ক্লাসে দেখলাম। যে কন্টেন্টের নিশ ছিল কি, আপনার কিচেন নাইফ, তাই তো আজকে যে টপিক নিয়ে ডিসকাশন হইলো সেখানে একটা কিন্তু নিশ সিলেক্ট করা হয়েছিল, সেটা কি ছিল, কিচেন নাইফ। এটাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখতে পারি, এই কিচেন নাইফটা কার ভিতর থাকবে, এর ক্যাটাগরি কি হবে? এটার ক্যাটাগরি সম্ভবত হোম অ্যাপ্লায়েন্স এরকম কিছু যেটা আছে ওটার ভিতর আন্ডারে পড়বে। তারপরে যে সেগমেন্টটা আসে কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট কোয়ালিটি কিভাবে এটা মেনটেন করব, আমাদের কন্টেন্টটা কি রকম ইনবাউন্ড লিঙ্ক দিচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছে, তার ওয়াট লিমিটেশন কিরকম, এর যে একটা সেগমেন্ট, এটাকে আমরা মেইনলি বলতে পারি কন্টেন্ট কোয়ালিটি। কি কি অবস্থায় আমরা কন্টেন্টে কি কি অ্যাভয়েড করতে পারি এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আর কন্টেন্ট আরো কিছু জিনিস রাখা ভালো। আর ক্লিক বেট কি এটা দেখছিলাম, ইম্পোর্টিভ কন্টেন্ট ভার্সেস কমার্শিয়াল কন্টেন্ট এটা নিয়ে ডিসকাস করছিলাম, ওয়ার্ড ডেনসিটি এটা নিয়ে ডিসকাস করছিলাম। তো এই ছিল আমাদের মেইনলি কন্টেন্টের বেসিক কিছু ডিসকাশন, যে কন্টেন্ট কিরকম বা কিরকম সে ভূমিকা রাখে। আর এখানে একটা মডেল আমরা অবশ্যই ডিসকাস করছিলাম, সেটা হচ্ছিল আইডা মডেল। আইডা মডেল এবং আইডার মডেলের ভিতর পার্থক্যটা কেউ একজন বলতে পারবেন, যে এই দুটো মডেলের ভিতর পার্থক্যটা কি, বা আইডার মডেলের প্রয়োজনীয়তাটা কি? কি বললেন আরেকবার? আমরা দুটো মডেল দেখছিলাম, একটা হলো আইডার মডেল আর একটা হলো আইডা মডেল, দুটোর ভিতর পার্থক্যটা কি? আইটা মডেল আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে পড়েছিলাম, আচ্ছা, আর আইটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। পার্থক্যটা কি, বা এটা চাইতে ওটা কেন বেস্ট?
কারণ হচ্ছে ভাইয়া আইডিয়া মডেল দিয়ে আমরা হচ্ছে সাময়িক ভাবে একটা কাস্টমার পাচ্ছি, কিন্তু আইডিয়ার মাধ্যমে আমরা হচ্ছে ওই কাস্টমারকে একটা পার্মানেন্ট করতে পারি। আচ্ছা, রাকিবুল ভাই যেটা বললো একদম এক্স্যাক্টলি এটা। আমাদের ইমেল মার্কেটিং এ আমরা মেইনলি আইডিয়া মার্কেটিংটা শিখেছিলাম বা আইডিয়া মডেলটা শিখেছিলাম, কারণ ইমেল মার্কেটিং এ আমাদের টার্গেট থাকে যে তাদের কাছে প্রোডাক্টটা পৌঁছানো। আমাদের ইমেল মার্কেটিং এর টার্গেটটা থাকে এটা একটা আউটবাউন্ড লিঙ্ক বা সরি আউটবাউন্ড মার্কেটিং। আমাদের টার্গেটটা থাকে যে তাদের কাছে আমাদের প্রোডাক্টের অ্যাটেনশন দেওয়া, ইন্টারেস্ট জাগানো, তারপরে ডিজায়ার ক্রিয়েট করা, এন্ড লাস্টে কি তাদের ওই প্রোডাক্টটা কিনানো। প্রোডাক্ট কিনানো শেষ, কাস্টমার সাথে আমার সম্পর্কটা শেষ। এটা আমরা ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে দেখেছিলাম। যেরকম আমার পক্ষে তো সম্ভব না যে একই কাস্টমারকে দিয়ে প্রতি বছরই ফ্রিজ করানো, সম্ভব কি? আমি একজন ফ্রিজের সেলার, প্রতি বছরই তো একটা কাস্টমারকে আমি ফ্রিজ কিনাতে পারবো না। এই জন্য বারবার তার কাছে ফ্রিজের প্রমোশন করে আমার লাভ নেই। বাট আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিরকম ইউটিউব একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিয়মিত ইউটিউবে ভিডিও ছাড়ি, কিন্তু আমার পক্ষে সম্ভব যে আমার ইউটিউবে ভিডিওটা একই কাস্টমারকে দৈনন্দিন দেখানো। বিষয়টা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে ইউটিউব ভিডিও আর একটা হলো ফ্রিজ। আমার টার্গেটটা হচ্ছিল আমার ফ্রিজটা একবার সেল করলে আমার টার্গেট ফিল আপ। দ্বিতীয় বছর ওই পার্সনের কাছে আমার ওই ফ্রিজটা বিক্রি করার দরকার পড়বে না, কারণ তার কাছে অলরেডি আমি একটা ফ্রিজ বিক্রি করছি। আর ইউটিউব ভিডিও সে অলরেডি আমার একটা ভিডিও সে দেখছে, আমার টার্গেট থাকবে আমার দ্বিতীয় ভিডিওটাও সে দেখুক। এর জন্য বারবার তাকে আমাকে এই মার্কেটিং যে লুপটা আছে এর ভিতরে নিয়ে আসা, আর এর জন্য আইডিয়ার মডেলটা খুব বেশি ব্যবহৃত হয়, এছাড়া কিছুই না। এটার যে সংজ্ঞাটা ওখানে লেখা আছে, রিটেনশন বা রি অ্যাটেনশন, অর্থাৎ পুনরায় তার অ্যাটেনশনটা নিয়ে আসা। এটা হচ্ছে আইডিয়ার মডেলের মেইন থিম। আচ্ছা, ইমেল মার্কেটিংটা কি? যেহেতু একটু আগে আমাদের ইমেল মার্কেটিং সম্পর্কে আমরা ডিসকাস করলাম, ইমেল মার্কেটিংটা হলো এক ধরনের আউটবাউন্ড মার্কেটিং। এখানে আপনার বায়ার থাকে, অর্থাৎ বায়ার বলে ভুল হবে, অডিয়েন্স থাকে, তার কাছে আপনাকে বারবার বিভিন্ন প্রমোশনাল অফার নিয়ে যেতে হবে। কিসের থ্রুতে? ইমেলের থ্রুতে। আর এই যে আমরা প্রমোশন অর্ডারটা নিয়ে যাচ্ছেন বারবার তার কাছে, সে সেখান থেকে একবার যদি ক্লিক করে এটাই আপনার সাকসেস। ইমেল মার্কেটিং এর সুবিধাটা কি? এখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনিং টেমপ্লেট ইউজ করতে পারেন, যে টেমপ্লেট গুলো আপনাদের অডিয়েন্সের কি মানে ডিস্ট্রাকশন করতে পারে, তার ভিতর ভিজুয়াল প্লিজিং নিয়ে আসতে পারে। এই যে সার্ভিস গুলো দেয়, এর জন্য ইমেল টেমপ্লেট বা ইমেল ক্যাম্পেইনের খুব মানে একটা চাহিদা থাকে। আর ইমেল ক্যাম্পেইনের ক্ষেত্রে একটা যে একটা রিয়েল একটা জিনিস দরকার, সেটা কি বলেন তো? ইমেল ক্যাম্পেইন আমি তখন পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি কি পাবো না, তাদের রেসিপেন্ট পাবো না। আর রেসিপেন্ট পাওয়ার জন্য আমরা যে মিডিয়াটা ইউজ করি তাকে আমরা কি বলি? প্রশ্নটা কিন্তু বুঝতে পারছেন আমার? বাল্ক ইমেল কালেকশন। বাল্ক ইমেল কালেকশনটা আমাদের জন্য পারফেক্ট না। বাল্ক ইমেল কালেকশনটা আমাদের জন্য পারফেক্ট না, কারণ ওখানে ইনভ্যালিড ইমেল থাকতে পারে, তারপর আর বিভিন্ন ধরনের থাকতে পারে। এর জন্য আমরা আরেকটা সিস্টেম ইউজ করি, সেটা কি? ইমেল ক্যাম্পেইন রান করার জন্য আমাদের প্রয়োজন হয় রেসিপেন্ট, অর্থাৎ রিসিভার। আর সেই রিসিভার খুঁজে বের করার জন্য আমরা বাল্ক ইমেল কালেকশনের চাইতে আরেকটা বিষয় বেশি করি। সেটা কি হতে হবে বলেন তো? ডিজিটাল মার্কেটিং এর ভিতর না। ওইটাতে সাবস্ক্রাইবারদের মেল যদি আচ্ছা, সেটা হলো লিড জেনারেশন। এই ইমেল মার্কেটিং বলেন বা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেখানে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার পড়ে সেটা হলো লিড জেনারেশন। আর লিডের যদি সংজ্ঞায় আসে, আমরা লিড কাকে বলে? লিড কিছুই না, তথ্য ছাড়া। আর এই তথ্যগুলো যত ফিল্টার আউট করা যায় আপনার লিডগুলোর দাম তত বেশি। যেরকম কালকে আমি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম, যে টাস্কটা ছিল যে আপনাদের কি করতে হবে, যতগুলো জায়ান্ট কোম্পানি আছে তাদের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা পার্সনের একটা করে কি লাগবে, আমার নাম এন্ড ইমেল অ্যাড্রেস। এন্ড প্রায় ওখানে 250 জন মানুষের মতো ছিল, তাদের একজনকে যদি আমি হায়ার করতে পারি
আমি একটা নতুন একটা প্ল্যাটফর্ম যে ওঠার চেষ্টা করতেছি। এন্ড সাপোজ ধরেন আমি গুগলের এমন একটা পার্সনকে হায়ার করলাম যে গুগলে অনেক খুঁটিনাটি জানে, সেক্ষেত্রে সে কিন্তু একজন লিডার হিসাবে আমার প্ল্যাটফর্মকে অনেকটা কিন্তু আগে নিয়ে যেতে পারবে। এই জন্য আমি কিন্তু কালকের কাজটা দিয়েছিলাম যে আমরা কি টপ রেটেড যে জায়ান্ট যারা আছে তাদের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা, হতে পারে সে একজন ম্যানেজার, হতে পারে সে একজন রিক্রুটার, হতে পারে সে একজন এইচআর এর কেউ, তো এরকম যদি কোনো কাউকে খুঁজে পাওয়া যায় যে মানে কি করবে, আমাকে হেল্প করবে আমার ওয়েবসাইট তোলার জন্য, তাহলে আমার ওয়েবসাইটটা বা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটা খুব সহজে উপরে উঠে যাবে। আর এটার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করতেছি সেই সিস্টেমটাকে মেইনলি বলা হয় লিড জেনারেশন বা তথ্য। আর ইমেল মার্কেটিং এই লিড ছাড়া অসম্পূর্ণ। বাল্ক ইমেল দিয়ে আপনি হয়তো বা অনেকগুলো ডাক্তারের ইমেল অ্যাড্রেস খুঁজে পাবেন, সমস্যা নেই, বাট লিড জেনারেশনের ক্ষেত্রে সেই জিনিসটা করতে হলে জিনিসটা কি আরো একটু অ্যাকুরেট হবে না, বা ফিল্টার আউট করে সেই জিনিসটা আরেকটু ক্লিন হবে না? হ্যাঁ ভাইয়া, কারণ লিড জেনারেশনে আমরা যে নামটা পাবো এটা কিন্তু আমাদের মেইন শুরুতে ইউজ করতে পারি। আর এই জিনিসটা কিন্তু আমরা ম্যানুয়ালি করতেছি, লিড জেনারেশনের ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হয়। হ্যাঁ, বেশি করে। এর জন্য আমাদের এখানে অ্যাকুরেসিটা বেশি। তো এটাই ছিল বিষয় যে ইমেল মার্কেটিং বা অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে কোর বা এর যে মেইন যে থিমটা সেটা হচ্ছিল যে আমার তো রিসিভার লাগবে, মার্কেটিং করবো কাকে, অডিয়েন্স লাগবে, সে অডিয়েন্স কারা, এই অডিয়েন্স ফিল্টার আউট করার জন্য আমাদের মেইনলি লিড জেনারেশন করতে হয়। এটা একটা গেল, ইমেল মার্কেটিং সম্পর্কে একটা ধারণা গেল। এরপরে যেটা আসে সেটা হলো ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে এখানে দুটো জিনিস কাজ করে, সেটা হলো যে নির্দিষ্ট কিছু ডলারের বিনিময়ে আপনাকে বলা হয় যে আমি আপনাকে 1000 সাবস্ক্রাইবার দিব, 1000 মানে ভিউ দিব, 1000 সাবস্ক্রাইবার দিব, আমাকে এই বিনিময়ে এত ডলার পে করতে হবে। এই ধরনের বায়ার রিকোয়েস্ট কি ফেস করছেন কখনো? 1000 সাবস্ক্রাইবার দেওয়া হবে and এরকম একটা কন্ডিশন দিয়ে তারা কিন্তু ফাইবারের বিভিন্ন ধরনের সার্ভিস দিচ্ছে, খেয়াল করছেন কোনো কেউ? না, আচ্ছা, এটা আপনি একটু বাইরে কিছু যখন খেয়াল করবেন অনেক সময় দেখবেন যে আপনারা, ওরা বলবে যে আমি 1000 সাবস্ক্রাইবার দিব, আমাকে এত পে করতে হবে। এটা কিভাবে সম্ভব? দুদিন আগে এটা না আমিও কনফিউজ ছিলাম, কিন্তু এটা সম্ভব কিভাবে। আমরা যদি একটা ইমেলের সাথে আরেকটা ইমেল, আরেকটা ইমেলের সাথে আরেকটা ইমেল, একটা ইমেল চেইন মেইনটেইন করি তাহলে কিন্তু সম্ভব। আর এটা একটা অসুবিধা বা একটা ক্ষতিকারক দিকও আছে, সেটা হলো যে ইউটিউব কিন্তু বুঝতে পারবে, যেহেতু গুগলের প্রোডাক্ট, গুগল কিন্তু বুঝতে পারবে যে এরা আসলে চেন ধরে কাজটা করতেছে। তো এটা একটা সুবিধা আর একটা অসুবিধা। আর ভিডিও এসিও যেটা আছে সেটা কি, ভিডিও এসিটা হলো যে আপনার টাইটেলটা কিরকম হবে, আপনার থাম্বনেলটা কিরকম হবে, তারপরে আপনার ডিসক্রিপশন, আপনার চ্যানেল ডিসক্রিপশন, আপনার ভিডিও ডিসক্রিপশন, এই যে সবকিছু যে একটা আমরা সুন্দরভাবে সাজাই নিচ্ছি, যে অঙ্গীকারে বা যেই ভঙ্গিমা ইউজ করে সাজাচ্ছি, এটাকে বলা হয় ভিডিও এসিও। আমরা এখানে দুটো এক্সটেনশন ইউজ করে কিন্তু আমরা কি ইউটিউব এসিওটা দেখছিলাম। আর ভিডিও অ্যাড ক্যাম্পেইন বা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন এটা কিন্তু আমরা দেখছিলাম কোথায়, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ। আমরা ওখানে কি করতে পারি, নন স্কিপেবল ভিডিও দিয়ে কি করছিলাম, আমরা ভিডিও রান করছিলাম, একটা অ্যাড রান করছিলাম। সেক্ষেত্রে কি কি ক্যাটাগরি মেনটেন করতে হবে, কি কি রুলস বা কি কি কন্ডিশন, এই জিনিসগুলো আমাদের ওখানে দেখা হয়েছিল। আচ্ছা, তো এই ছিল হলো ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে। আরো করা যায় ভিডিও প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন, এগুলো আরো কিছু সেগমেন্ট আছে। এই ইমেল মার্কেটিং গেল, এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হলো ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এখান থেকে আর কি দেখেছিলাম, আমরা এখান থেকে দেখেছিলাম হলো লোকাল এসিটা দেখেছি, ডোমেইন রিসার্চ দেখেছি, আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো ডিজিটাল ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা কি? গুগল অ্যাডসেন্সে যখন আপনি কি নেবেন, গুগল অ্যাডসেন্সের আপনি যখন একজন অডিয়েন্স হবেন বা একজন কাস্টমার হবেন, তখন গুগল আপনাকে কিছু একটা জিনিস দেয়, সেটা কি, আপনি তখন হয়ে গেলেন গুগলের পাবলিশার। আর পাবলিশার হয়ে গেলে আপনার ওয়েবসাইটে নির্দিষ্ট একটা সেগমেন্টে গুগল কি করে, কিছু অ্যাড কি করে, ডিসপ্লে করে। এই যে অ্যাড ডিসপ্লে করতেছে এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আপনার প্রোফাইলের বা আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট একটা সেগমেন্ট হতে পারে, সেটা উপরের ব্যানার,
হতে পারে সেটা রাইট সাইডের আমরা সাইড বার, হতে পারে ফুটারে কোনো একটা জায়গায়। এরকম সেগমেন্টে যদি দেখা যায় যে কোনো প্রকার অ্যাড শো করতেছে যেটা আপনার ওয়েবসাইট রিলেভেন্ট বা রিলেভেন্টও না, সেই ক্ষেত্রে এই যে অ্যাডসেন্সটা আসতেছে এটা কি জন্য আসতেছে, আপনি ওখানে অ্যাডটা নিচ্ছেন অ্যাজ এ পাবলিশার। তো এটা হলো গুগল অ্যাডসেন্স এর বিষয়। আর অ্যাডসেন্স এর বিপরীতে যেটা আসে বা অপোজিশনে যেটা আসে সেটা হলো অ্যাডভার্টাইজিং। তো যারা মেইনলি গুগলের এই অ্যাড গুলোকে অ্যাডভার্টাইজ করে দেয় অর্থাৎ সেট আপ করে দেয়, এটাকে বলে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আমরা ওই সার্চ ইঞ্জিন মার্কেটিং যখন শিখেছিলাম তখন এই জিনিসটা বুঝতে পারছিলাম যে ওখানে আমরা 3 ধরনের মার্কেটিং শিখেছিলাম। একটা হলো সার্চ মার্কেটিং, অর্থাৎ আপনি যখন কোনো কিছু কোন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছেন, সেই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে কোন একটা রেজাল্ট টপে আসতেছে, এটাকে আমরা বলেছিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং। তার পরবর্তী যে ধাপে সেটা আমরা দেখেছিলাম সেটা হলো ইউটিউবের কোন একটা ভিডিওকে আমরা কি করতেছি, নিয়ে আসার চেষ্টা করতেছি, অন্যান্য ইউটিউবের ভিতরে 5 সেকেন্ড একটা অ্যাড নিয়ে আসার চেষ্টা করতেছি, এটা ছিল ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং। আর সবার শেষে যেটা আসে সেটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, হলো সবগুলো নিয়ে কিরকম সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট কিভাবে তৈরি করবেন, তারপরে কিভাবে অ্যাড তৈরি করবেন, শপিং অ্যাড তৈরি করবেন, সেটা বিশ্লেষণ করবেন, এই সবকিছু মেইনলি কার ভিতর থাকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতর থাকে। ওকে, তো এই ছিল মেইনলি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বেসিক। দেখেন এটা কি করতেছে, কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছে, নেগেটিভ কিওয়ার্ড করে দিচ্ছে, কনভার্সন ট্র্যাকিং করে দিচ্ছে এবং হাই কোয়ালিটি ট্রাফিক নিয়ে আসা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তো এটা ছিল সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম। এর সর্বশেষ যে জিনিসটা আসে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটা নিয়ে অত বিস্তার কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো কাউকে অ্যাফিলিয়েট করা বা কাউকে সহযোগিতা করা। কিভাবে সহযোগিতা করা, আপনার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমি একটা কি করি প্রোডাক্ট সেল করি, এন্ড আমার প্রোডাক্টটা আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে সেল করে দেন, সেই ক্ষেত্রে আমি আপনাকে কিছু পরিমাণ কি করতে পারি, মুনাফা বা কমিশন দিতে পারি। এই যে কমিশনটা আমি আপনাকে দিচ্ছি, এই কমিশন দেওয়ার বিনিময়ে আপনি যে আমাকে একটা সাহায্য করতেছেন, এই হোল প্রসেসটাকে আমরা কি বলতে পারি, অ্যাফিলিয়েশন। আর যে মার্কেটিং স্ট্র্যাটেজি মেইনটেইন করে আমরা এই কাজটা করতে পারি সেটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই ছিল মেইনলি ডিজিটাল মার্কেটিং এর বেসিক বেসমেন্টে যে বিষয়গুলো আসে সেটার উপর একটা ব্রিফ ডিসকাশন।